নমস্কার, পাপড়িস ব্লগে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে নীরমহল। একদমই তাই। এর আগের ভিডিওতে আমি মা ত্রিপুরেশ্বরী মন্দিরের বিষয়ে কিছু বক্তব্য, কিছু ছবি, সব কিছু মিলিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। তখন বলেছিলাম যে পরের ভিডিওতে নীরমহল নিয়ে কিছু বলবো। আর সত্যি কথা বলতে সেখানে কিছু কিছু বক্তব্যের একটা কমেন্টস এসছে, যেটার উত্তরও আমি দিয়েছি। কিন্তু মেন কথা হলো, আমাদের অজানা কত কিছু বিষয় আছে যেগুলো আমরা হয় বই পড়ে বা এখন বর্তমানে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা লোকমুখে শুনে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এখন চলছি। কতটুকুই বা আমরা সত্যতার পিছনে ছুটছি সেটা তো আমরা সবাই জানি, সত্যি মিথ্যা কী কতটা। তবুও চেষ্টা করি যতখানি সত্যি বিষয়, বিশেষ করে আমি আগে যেসব বইগুলো ফলো করতাম সেগুলো ভীষণই ভালো কিছু বই, আর বর্তমানেও রয়েছে আমার কাছে একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড কিছু বই, যেখান থেকে আমি একটু পড়াশোনা করি, অবশ্যই চেষ্টা করি। তারপর হাজারো কাজের মাঝে চেষ্টা করি একটু সঠিক তথ্য সবার সামনে তুলে ধরা। আর পৌরাণিক কালের কিছু কিছু বিষয় সত্যি আমাদের অজানা, তাই কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। যতটুকু জানি আমি ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। আগরতলা থেকে 53 কিলোমিটার আর উদয়পুর থেকে 25 কিলোমিটার। আমরা উদয়পুর থেকে এসছি, যেহেতু মাতা রানী মন্দিরে পুজো দিয়েছি, এবং সেখান থেকেই 25 কিলোমিটার এসে আমরা বাংলাদেশ সীমান্ত সোনামুড়া বর্ডার থেকে 13 কিলোমিটার কাছেই রয়েছে আমাদের এই নীরমহল। আর নীরমহল এসে যা হলো, এতটাই মেঘ কালো করে মুষলধারে বৃষ্টি, মানে দূর থেকে এত সুন্দর লাগছিল কি বলবো। মানে মনে হচ্ছিল যে একটা অদ্ভুত কিছু আমি ভিতরে গিয়ে দেখতে চলেছি। তার জন্য অপেক্ষা করে বসে থাকাটা একদমই বিরক্তিকর লাগছিল না। অনেকক্ষণ বসে থাকতে হয়, যেহেতু বোটে করে যাওয়া হয়। এই বোটগুলো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত এই বোট ছাড়ে না। যদিও সিঙ্গেল ছোট বোট নিয়ে যাওয়া যায় রিজার্ভ করে, কিন্তু যেহেতু বৃষ্টি আর কতটা গভীর জলের রয়েছে সেটা ভেবেও আমরা সেই রিস্কটা নিইনি। আর দেখো, বেশ সুন্দর করে বাঁধানো চারিদিক, কোনো অসুবিধা আমাদের হয়নি। আর আমার যে হাজব্যান্ড, সে যে কি বলছিল, মনে মনে ভাবছিলাম যত খুশি তুমি আমাকে এখন এখানে বলে যাও, তারপর বাড়ি চলো, তোমার হচ্ছে কী সব বিষয় বলছিল, আমিও ঠিক এখন মনে নেই। যাই হোক, অনেক কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হলো এই যে নীরমহল, ভারতবর্ষে দুটো জলমহল রয়েছে, একটা হলো জয়পুরে আর একটা হলো এই নীরমহল। পেছনে রয়েছে দেখো লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট মাস্ট এখান থেকে পড়তে হয়, এবং টিকিট কাটতে হয় একটা অ্যামাউন্ট দিয়ে, খুব বেশি একটা অ্যামাউন্টের নয়। আর বিষয়টা হলো, যদি খুব আগে আগে চলে যাওয়া হয় তাহলে একটু বেশিক্ষণ বসতে হয়, আর মানে বোট ভর্তি হওয়ার আগে। আর লাস্ট মুহূর্তে যদি যাওয়া হয় তাহলে বেশিক্ষণ বসতে হয় না, সঙ্গে সঙ্গে বোট পাওয়া যায়। কিন্তু দেখো, এত পরিমাণে বৃষ্টি,
যার জন্য আমাদের অনেকক্ষণই বসতে হয়েছিল। প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 2 থেকে আড়াই ঘন্টা আমরা বসেছিলাম। আর যতটুকু শুনতে পেলাম যে ওখানে এরকম প্রায় অনেকেই ফিরে যায়, এতটা বেশি অপেক্ষা করতে হয়। 5.3 বর্গ কিলোমিটার ব্যাপ্ত রুদ্রসাগর লেকের দ্বীপে গড়ে উঠেছে এই নীরমহল প্যালেস। বিশিষ্ট স্থপতি মার্টিন অ্যান্ড বার্নস 1930 সালে শুরু করে 9 বছরে হিন্দু এবং মোগলি স্থাপত্যে গড়ে তোলে এই ভাসন্ত প্রাসাদ নীরমহল, যেটি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের তৈরি নীরমহল বা প্যালেস অব ওয়াটার প্রমোদ ভবন রূপে। নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের। তারও একটা বিশাল কাহিনী রয়েছে, সেটাও ছোট্ট করে একটু বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিশোর মাণিক্য বাহাদুরের দাদু রাধা কিশোর মাণিক্যের সখ্যতা ছিল এবং সেই দাদুর ইচ্ছাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এই মহলের নামকরণ করেন নীরমহল। পরবর্তীকালে বীর বিক্রম কিশোর মাণিক্য মহারানীর মৃত্যুর পর যখন মানসিক বল হারিয়ে ফেলেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতা লিখে তাকে শুনিয়েছিলেন এবং তা শুনে রাজা তার রাজত্ব চালানোর শক্তি পেয়েছিলেন। কেমন অবাক করা বিষয় না? একটা কবিতা কাউকে রাজত্ব চালানোর শক্তি জোগাড় করেছিল। এবং সেই সময় রবি ঠাকুরকে একটি তরুণ দিয়ে বীর বিক্রম মাণিক্য কিশোর মাণিক্য বলেছিলেন যে তুমি এক সময় বিশ্বকবি হবে। আর সত্যি সত্যি তাই হয়েছিল এবং হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আগরতলায় তার যে প্রাসাদ ছিল তার পাশে মালঞ্চ নামে একটি বাড়িও তিনি করে দেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। যদিও সেই মালঞ্চ বাড়িটি আমার দেখা হয়নি, কিন্তু এই বিষয়গুলোর সত্যতা এখনো রয়েছে। এতক্ষণে তো তোমরা দেখেই নিলে যে আমরা নীরমহল প্যালেসে প্রবেশ করলাম এবং প্রবেশ মুখেই ডান দিকে রয়েছে একটি ক্যাফে, খুব সুন্দর, বিভিন্ন রকম বিদেশি চকলেট এবং পানীয় সব কিছুই পাওয়া যায়। আমিও একটা পানীয় খেলাম, বেশ সুন্দর, পাইনাপেল এবং সোডা আর 7 আপ দিয়ে বানানো, বিভিন্ন একটা মশলা দিয়ে খুব সুন্দর খেলাম। কেননা অনেকটা সময় বসেছিলাম এবং এতটা দূর আসা এবং গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল, তাই সাথে একটু চকলেট পানীয় তোমরা রাখতেই পারো, বিস্কুট। কেন আগরতলার যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম খুব বেশি দোকানপাট আমার চোখে পড়েনি, যেহেতু সবুজ বনানীর মধ্যে দিয়েই আমাদের গাড়ি চলছিল। আর সত্যি কথা বলতে খিদে তেমনভাবে পাচ্ছিলও না, কেন ঘুরতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, সব চারিপাশের সব বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা। কেননা অনেক কিছুই তো পড়েছিলাম। এই যে ঘরগুলো, এখানে কোনো ঘর রাজার ঘরের পাশেই ছিল রানীর ঘর এবং এখানে সেলফ রয়েছে সব জিনিসপত্র রাখার, একটা রয়েছে নাট্যমঞ্চ যেখানে বিভিন্ন সঙ্গীত গান বাজনা সব কিছুই হতো। সব কিছু মানে একটা প্যালেসে যা যা কিছু থাকতো সব কিছু, হাতি ঘোড়া নিয়ে সপরিবারে আগরতলা থেকে রুদ্রসাগর পেরিয়ে নৌকা করে গ্রীষ্মকালীন ভ্রমণে আসতেন এই ওয়াটার প্যালেসে রাজকীয় সব সেনাবাহিনী সবাইকে নিয়ে, মানে হাতি ঘোড়া সব কিছু নিয়ে। তাই তাদের থাকার জায়গা, তাদের খাদ্য খাওয়া, রান্নাঘর, কিচেন সব কিছু, মানে যা যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে সুব্যবস্থা করেই এই প্যালেস তৈরি করা হয়। তার জন্যই ভাবা। আর এই যে রুদ্রসাগরের পাশেই এত সুন্দর বারান্দায় দারুণ একটা হাওয়া বইছিল, মানে আমি বোঝাতে পারছিলাম
মানে পারছি না ঠিকঠাক মতো যে ওই পরিবেশটা ঠিক কেমন লাগছিল আমার, যেহেতু একটু পড়ে গেছিলাম যে কি আছে এর ভিতরে, তার জন্য মনে হয় আরও বেশি একাত্ম হয়ে গেছিলাম এই প্যালেসের ভিতরে। আমি অবাক লাগছিল, সেখানে এত সুন্দর সবুজে মোড়া রয়েছে সব বাগান, আর এই যে রয়েছে রুদ্রসাগরের সাথে কানেক্টেড এখানে থাকতো বোট, যে বোটে করে খুব শত্রুপক্ষের আক্রমণ হলে রাজা তার পরিবার নিয়ে এই বোটে করেই রুদ্রসাগর দিয়ে বেরিয়ে যেতেন, তার সুব্যবস্থা, এবং এই বোটে করেই আবার আসতেন। তার লাগোয়া ঘরটাই ছিল রাজার ঘর। আর বাইরে বেরিয়ে এই যে এত সুন্দর পার্ক এবং সাজানো গোছানো অনেক কিছুই, মানে আমি ঠিক কোনটা ছেড়ে কোনটা দেখবো, কি দেখাবো, কি বলবো, সত্যি এখনও মনে হয় আবার সেই প্যালেসে চলে গেছি। আর এত সুন্দর মেঘের মাঝে সাদা রঙের গম্বুজগুলো যেন আরও আকর্ষণীয়, এবং এই বাগানে এসে আরও আমি আপ্লুত এতটা সবুজ দেখে। মানে কত পুরনো এই গাছ, কত সুন্দর, তখনকার সময় নিশ্চয়ই আরও অনেক অন্যরকম করে সাজানো ছিল। এখন তো যেসব ভাটিকান গার্ডেনগুলো হয় সেগুলোও দেখলাম খুব সুন্দর করে সাজানো। আর হ্যাঁ, অবশ্যই এই প্যালেসে ঢোকার মুখে কিছু মানে একটা টিকিট কাটতে হয়, কুপন কাটতে হয়, সেটাও আমি তোমাদের ভিডিওর পরেই মানে লাস্ট মুহূর্তেই দেখিয়ে দেব। ঠিক কাউন্টারটা অনেকটাই একটু ইন্টারেস্টিং, একটা বিশাল বড় গভীর গর্ত রয়েছে দেয়ালের মধ্যে, সেখানে হাত দিয়েই কুপনটা কাটতে হয়। ওটাও মানে যারা যাবে তারাই দেখতে পাবে। আর এই যে মেঘেদের মাঝে সাদা রঙের এত সুন্দর একটা প্যালেস, এবং চারিদিকে জলের যে হাওয়া বাতাস, মানে ওয়েদার বলতে গেলে গরমকাল ছিল, আমার ভালোই গরম লাগছিল, কিন্তু ওখানে গিয়ে একটুকু গরম লাগেনি। সত্যি কথা বলতে এত হাওয়া, পুরো সারা দিনের ক্লান্তি আমাদের একরকম ঠান্ডাই হয়ে গেছিল। আমার যে হাজব্যান্ড, তারও খুব ভালো লাগছিল, সে তো তার মতো ঘুরছে, আমিও আমার মতো একেবারে নিজেদের সাথে নিজেদের একটা অন্যরকম পরিবেশ পেয়েছিলাম। তারপর গুটি গুটি পায়ে উঠে গেলাম ছাদে, আর ছাদের থেকে তো আরও অন্যরকম একটা ভিউ পেলাম। এই এত বড় প্যালেসের এক পার্টে ছিল সেনাবাহিনীদের জন্য, তারা সদা পাহারারত থাকতেন এবং সতর্ক থাকতেন। আর আমার যতটুকু পড়াশোনায় আমি জানতে পেরেছি যে একমাত্র এই প্যালেসে কোনো বিদেশি শত্রু আক্রমণ করতে কখনোই পারেনি। কেন এতটা প্রোটেকশন এই প্যালেসের মধ্যে ছিল, চারিদিকে জল, এবং সেখানে আসতে গেলে যেই ধরনের প্রিপারেশন নিয়ে আসার মুখেই তারা বাধাপ্রাপ্ত হতো। এবং এই যে সেনাবাহিনীদের একটা পার্টে থাকার ব্যবস্থা এবং রয়্যাল ফ্যামিলি একটা পার্টে থাকতো, এর জন্য একটা সুব্যবস্থা সবসময় থাকতো, এবং রাতের বেলাও খুব সুন্দর আলো জ্বলতো একটা সময়। এখন অনেক কিছুই বন্ধ, অনেক কিছু মানে সব কিছুই প্রায় একেবারেই নেই। কেননা 1947 সালে রাজযোগ যখন শেষ হলো, লোকতন্ত্র শুরু হলো, এবং 20 বছর প্রায় এভাবেই এই প্যালেস পড়েছিল, এবং জনসাধারণ তারা তাদের মতো করে লুটপাট করে নেওয়া, এবং দরজা জানালা টাইলস যত দামি দামি যা কিছু ছিল সব কিছু একেবারে একটা বিচ্ছিরি একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল এই প্যালেসে। পরবর্তীকালে অনেকটা সময় নিয়ে এই প্যালেসকে উদ্ধার করা হয়, এবং সেভাবে এখন মেনটেন করা হয়। এখন খুব সুন্দর মেনটেন করা হয়, যতটুকু আমরা দেখেছি ভালো লেগেছে। মানে একটা ঐতিহাসিক জায়গা যেখানে এত কিছু ঘটনা, এবং আমরা যারা ভালোবাসি, এখন যারা পুরনো বিষয়গুলোকে ধরে রাখতে চাই, দেখতে চাই, তাদের জন্য সত্যি একেবারে খুব সুন্দর একটা জায়গা আগরতলা। বিশেষ করে এই
ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পথে তোমরা যে কোনো কেউ দেখে নিতেই পারো। আর দেখো এই যে সিঁড়িটা সত্যি এতটাই সরু যে তার মধ্যে পরেছিলাম শাড়ি, এতটা সরু কিন্তু সিঁড়িটা অদ্ভুত সুন্দর, একেবারে গোল আকৃতি একটা সিঁড়ি। বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, আর সর্বোপরি সব কথার একটাই কথা, হিডেন জেমস অফ ত্রিপুরা, এই নির্মহল প্যালেস। দারুণ ফুচকা খেলাম, 5টা 10 টাকা টেস্ট। মানে জয়পুরের ফুচকা বরাবরই ভালো হয়। জয়পুরে একবার ফুচকা খেয়েছিলাম, তোমাদেরকে বলেছি আগে, আমার রাজস্থানের ভিডিওতে হয়তো পাবে, দুর্দান্ত টেস্টি ছিল। আর এই নির্মহলে ফুচকা তো আরো টেস্টি, মনে হলো ফুচকাগুলো সুজির। যাই হোক, ডাল ফুচকা, শশা, ভিতরে ঠান্ডা, অনেক কিছুই পাওয়া যায়। থাইল্যান্ডের একটা চকলেট কুকিজ এরকম কিছু একটু পেলাম আমরা। একটা বোট আসলো, আর একটা বোট ছাড়বে। এই হলো নির্মহল, সুন্দর, খুবই সুন্দর। তবে বিকেলবেলা আসলে যে সূর্যাস্তের সিনটা খুব সুন্দর দেখা যায়, সেটা আমরা মিস করলাম, যেহেতু খুব সকাল সকাল পুজো দিতে বেরিয়েছিলাম। এখানে জলটা খুব সুন্দর, কাঠের মধ্যে এটা দিয়েও খেলছে। কি সবাই বসে গেছে, 40 মিনিট টাইম দিয়েছিল। আমারটা দেখো কি সুন্দর রোদে দিয়ে রেখেছি। ফুচকাটা আমার 5 টাকা খেতে ইচ্ছে করছে। ফুচকা তো খাওয়া হলো না, বোট ছেড়ে দেবে এবং আমরা এরপর যাব কসবা কালীবাড়ি। আর সেখানেই রাস্তায় পড়েছিল আমাদের মেয়েদের চালিত একটা খুব সুন্দর রেস্টুরেন্ট। অনেক কিছু বললাম, সাথে ছিলে তোমরা, অনেক ধন্যবাদ আবারও। ভালো থেকো সবাই। প্রথমে খেলাম হেলেন চা, তারপরে শুটকিটা নিলাম না, তারপরে এটা কাতল মাছ, কাতল মাছের পরে এটা কি বললো, হেলেন চা না, তারপরে লাল চুকলা বাটা, এটা লাল চুকলা, মাছের কাটা বাটা, মাছের কাটা, হ্যাঁ শুটকি মাছের বাটা। তারা খেয়ে নি, কুমড়ো পাতা, কাতল মাছ, মানে কাতলা মাছ, ভালো টেস্ট, কিন্তু সজনে পাতাটা বেশি ভালো ছিল। সব বাটা দিয়ে খাওয়া দিচ্ছে। কি খাচ্ছ? আমি ওই লাল চুকলা আর কুমড়ো পাতা।